আজ অনেক দিন পর নুপুর পড়েছে কুসুম। নুপুরের কলতানে বাতাস মুগ্ধ। পা ঝুলিয়ে ছাদে বসে রয়েছে সে। সদ্য যৌবনে পা রাখা কিশোরীর মতো আগ্রহ সমেত আছাড় খাচ্ছে এক হাতে, পা নাচাচ্ছে এক মনে। ক্ষণে ক্ষণে আকাশে দেখছে কি যেন, তারপর পিছন ফিরে একবার তাকিয়ে আবারও সামনে নজর ফেলল। অপেক্ষা করছে নেহালের। সে জানে নেহাল চিঠিটা পড়া মাত্রই ছাদে আসবে। যখন প্রথম নেহালের স্ত্রী হয়ে এ বাড়িতে পা রেখেছিল কুসুম, তখন প্রতি বিকেলে নেহাল ঘুমিয়ে যাওয়ার পর কুসুমকে খুঁজে পাওয়া যেত ছাদে, বাতাসে উঠতে যেন যেন একটা চড়ুই পাখি। দুজনে গল্প করতে ঘন্টার পর ঘন্টা। সেই সব দিন ধীরে ধীরে ফিকে হলেও আবারও সতেজতার ভরাতেই কুসুমের সিদ্ধান্ত সব কিছু আগের মতো করা। নতুন প্রেম নতুন রূপে, পুরনো ভালোবাসায় পারবে কুসুম আর নেহালের ভিতরকার সমস্ত জড়তা দূর করে নিয়ে আসতে। এ যেন একেবারে নতুন অনুভূতি। লজ্জারা ঘিরে ধরল চারপাশ দিয়ে, হাত পায়ে অদ্ভুত শিরশিরানি। পিছন ফিরে তাকাতে চাইলেও তাকালো না কুসুম। অনুভূতির সাক্ষাৎগুলো উপভোগ করতে লাগলো। নেহালের উষ্ঠদয়ে মৃদু হাসি ঝলকানি। কুসুমের মনের ভাবনা বুঝতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এরকম স্ত্রী বোধহয় কমই আছে, যারা নিজের স্বামীর অনুতপ্ততা বুঝতে পেরে তাকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাইবে। লম্বা দম টেনে ফুসফুস ভরালো কুসুম। শরীরটা একদম ঝনঝন করছে কেন, কিছু ছুটে ছুটি লাগিয়েছে রন্দে রন্দে। পাজরে অদ্ভুত কাপড়, গালজোড়া লাল বর্ণ ধারণ করেছে। নেহাল মুচকি হাসলো। কে বলবে এরা স্বামী স্ত্রী? সবাই বলবে সদ্য প্রেমে পড়া দুজন কিশোর কিশোরী। আজকে আকাশটাও খুব সুন্দর, তাই না? প্রশ্ন করলো নেহাল। ফিরে চাইলো আকাশের দিকে। আর চোখের নেহালকে এক নজর দেখে নিয়ে কুসুম জবাব দিল, ঠিক তোমার মতো, স্বচ্ছ ঝকঝকে, ভেতরটা পরিষ্কার। নেহাল তাকালো কুসুমের দিকে। কুসুম লজ্জা পেয়ে আঙ্গুলের ডগায় লেগে থাকা আচারের অবশিষ্ট মুখে পুড়ে নিল। এড়িয়ে গেল নেহালের কথাকে। নেহাল হাসলো ভিতরে ভিতরে। বাচ্চা বাচ্চা দেখাচ্ছে মেয়েটাকে। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো শুনে খুবই খুশি হয়েছি কুসুম। জেনে রাখুন, আমি ভাগ্যে বিশ্বাসী। ভাগ্যের প্রতিটা সিদ্ধান্তকে শ্রদ্ধা করি। যা হয়েছে একদিক থেকে ভালো হয়েছে। আমাদের বন্ডিং মজবুত হলো। নেহাল চমৎকৃত হলো। খুবই কত সুন্দর কথা। তুমি আমাকে যেভাবে ভালোবাসো, আমিও তোমাকে সেভাবেই ভালোবাসতে চাই। না না, তার চাইতেও বেশি চাই। ভালোবাসার অধিকারটুকু নতুনভাবে দেবে কি আমাকে? করুণ শোনালো নেহালের কণ্ঠটা। কুসুম থমকে ফিরে চাইল। ছোটের কোণ প্রসারিত করে মাথা চাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাকে ভালোবাসার অধিকার আমার বাবা মায়ের পর আপনারই। বরং আপনার সঙ্গে বাকিটা জীবন থাকার তৌফিকটুকু চাই আমি। পাবো কি? নেহাল বুক ভরে প্রশান্তের বাতাস টেনে নিয়ে কুসুমকে এক হাতে নিজের কাছে টেনে নিল। আটকে দিল নিজের বাহু ডোরে। যার উছিলে বেঁচে থাকে প্রতিটি মানুষ, সেই ক্ষণে মাথা রাখল কুসুম। কান পেতে শুনল অন্তরের অদ্ভুত দুঃখফুকানি। শুধু এতটুকুই বুঝলো, এই দুঃখফুক শব্দটা খুশির এবং আনন্দের। কুসুম পিস করে বলল, আমাদের জীবন থেকে সমস্ত কষ্ট ক্লেশ চলে যাক। আনন্দ এবং ভালোবাসায় বাকিটা জীবন কাটুক। আশেপাশের দুসার বাড়ি থেকে লোকজন এসে ঘরে ভিড় করে ফেলেছে। জয়নাল চেঁচিয়ে সবাইকে বেরিয়ে যেতে বললেও কারোর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। জয়নালকে একেবারেই উপেক্ষা করে সবাই ফুসুর ফাসুর করেই যাচ্ছে। কেউ কেউ জয়নালের মায়ের কানে মন্ত্র ডালছে, কেউ কেউ অপমান করছে, কেউ মারছে খোঁটা। জয়নাল পুনরায় চেঁচালে কেউ কেউ উল্টো করে তার উপর চেঁচিয়ে উঠল। দমকালো আবারও শিমুলকে জড়িয়ে উল্টাপাল্টা কথা বলে তারপর একে একে সবাই বিদায় নিল। ক্রোধ বাড়ল মনের ভিতর। নিজের বোনের জন্য যারা তাকে দেখলেও সালাম ছাড়া কথা বলতো না, আজ তারাই অপমান করে চলে গেল। সবাই বেরিয়ে গেলে দরজা ঠাস করে আটকালো জয়নাল। তার বাবা খেকিয়ে বলে উঠল, তেজ অন্য কোথাও গিয়ে দেখা। ঘরের ভিতর আর তেজ দেখার জন্য বসে রই নাই। জয়নাল বাপ বলে ছাড়ল না, পাল্টা জবাব দিয়ে দিল, আমার দেশ দেখতে ভালো লাগে না, কিন্তু মেয়ের নষ্টামি দেখতে ঠিকই তো ভালো লাগে, তাই না আব্বা? এই চুপ কর তুই, তোর এসবে কোনো লেনা দেনা নাই। শিমুল আমাগো মাইয়া, ও কি করছে আর কি করতে হইব তা আমরা বুঝবো, তোরে বুঝতে বলি নাই। তাহলে মানুষ এসে আমাকে কথা শোনায় কেন? সেটা তাদের সাথে বুঝ গিয়ে। ঘরে থাকলে চোখ কান সব কিছু তালা দিয়ে থাক, আর থাকতে না মন চাইলে বাহির হইয়া যায়। তিনি ঘরের ভিতরে গটগট করতে করতে চলে গেলেন। জয়নাল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। জীবনে প্রথমবার কোনো বাবা মাকে তাদের মেয়ের নষ্টামি সাপোর্ট করতে দেখল সে। উপরন্ত ছেলেকে বলছে ঘর থেকে বের হয়ে যেতে, যেখানে ছেলে কিনা পরিবারের হাল ধরেছে। মাথা ঘুরছে জয়নালের। এসব হচ্ছেটা কি? সে ধপ করে সোফায় বসে পড়ল। এক হাত দিয়ে কপালটাকে চেপে ধরল। বুঝতে চেষ্টা করলো তাদের পরিবারে হচ্ছেটা কি। তখনই কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকালো জয়নাল। শিমুল একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তাকে দেখাচ্ছে পৃথিবীর সবচাইতে সুন্দর নারীর মতো। চিকন গাল দুটি গোলাপি আবা,
চোখে গাঢ় কাজল টানা, ঠোঁট জোড়া লাল টুকটুকে লিপস্টিকে ছোঁয়া। জয়নালের মনে হলো এই সুন্দর রূপটি শুধু উপরেরই, ভিতরটা নর্দমার চাইতেও অপরিষ্কার। তার এই বোনটি যদি স্বভাবে এবং আচরণে ভালো হতো তাহলে খুব সুখেই না থাকতে পারত। জয়নালের রাগ লাগলো। নর্দমায় নামলেও নিজেকে নোংরা হতে হবে, তাই শিমুলের সঙ্গে একটা টু শব্দ উচ্চারণ করলো না জয়নাল। হন্য পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। মাথার উপর উত্তপ্ত সূর্য। এই সময়ে ফ্যানের শীতল বাতাসের নিচে আরাম করে গায়ে এলিয়ে দিতে পারলে মনে হয় ভালো লাগতো। তা করছে না জয়নাল। সোজা রাস্তা ধরে নীরবে হাসছে সে। মাথায় চলছে অজস্র ভাবনা লুটোপুটি। জট পাকানো মাথা, দুঃখ বারাক্রান্ত মন নিয়ে একের পর এক সুখটান দিচ্ছে সিগারেটে। নিকুটুনি দোয়ায় আশেপাশে ধুমায়িত। আশেপাশে কেউ কোথাও নেই। যে গরম পড়েছে, গেমে জবজবে উঠেছে সে। শরীরটাও চিটচিট করছে। বিছানায় গা এলিয়ে দিতে পারলে বেশ ভালো হতো। একটা রিফ্রেশ ঘুমের পর মন মগজ দুটোই ঠান্ডা হবে। তখন বাবা যাবে আগামী নিয়ে। যে বাবা সেই কাজ। নয়ন সিগারেট শেষ করে ফিল্টারটুকু ছুঁড়ে ফেলে দিয়ে নিজে আটকে উঠল। কেননা ফিল্টারটা নিয়ে পড়েছে একটা মেয়ের গায়ে। ফিল্টারের গোড়ায় এখনও আগুন জ্বলছে। মেয়েটা সেকা খেলো নাকি? চিন্তিত হয়ে উঠল নয়ন। এগিয়ে যাওয়ার আগেই শুনল একটা তির্যক কথার বান তার এপর ওপর করে দিচ্ছে। এই বেটা, চক্ষু নাই আপনার? দিলেন তো গলায় চেক দিয়া। উহ রে, জইলা গেল রে। নয়ন হকচকিত হয়ে তাকিয়ে রইল। আমতা আমতা করে বলার চেষ্টা করলো সরি, কিন্তু মেয়েটির ভয়ানক চেহারা দেখে গলা দিয়ে আর কোনো শব্দই বেরোলো না। মেয়েটি আপন মনে বকবক করে গেল। অগ্নি চোখে নয়নের দিকে একটা ছাউনি ছুড়ে দিয়ে আপন গন্তব্যের দিকে ছুটে গেল। সে মুখের অধিকারী মেয়েটিকে আরও একবার দেখার জন্য উদ্বিগ্ন হলো। নিজের স্ত্রীকে মুগ্ধ করার মাঝে আলাদাই সার্থকতা আছে। কুসুমকে বসিয়ে রেখে নেহাল উঠে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে চলে চিরুনি বোলাতে শুরু করলো। তখনই কুসুম নীরবে তাকিয়ে নেহালকে বলল, ঘুরতে যাবে কুসুম? নড়ে চড়ে উঠল কুসুম। উৎপল্লতার সহিত জবাব দিল, কোথায়? তোমাকে নিয়ে হানিমুনে যাওয়া হয়নি একবারও। এবার যাব ভাবছি। যাবে আমার সঙ্গে? লজ্জায় মাথা নিচু করে ফেলল কুসুম। প্রেমিকের কাছে লজ্জা পাওয়া আর নিঃস্বামীর কাছে লজ্জা পাওয়া, এই দুই অনুভূতি আলাদা। এদের ভাবাও আলাদা। কুসুমের মনে 100 প্রজাপতির ডানা জপটানি। সে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। মুখে বলল, আপনার সঙ্গে সারাটা জীবন ফাড়ি দিতে রাজি। কোথায় নিয়ে যাবেন? নিয়ে চলুন। আমি অন্ধের ন্যায় আপনাকে অনুসরণ করব। অন্ধ তো আপনাকে হতেই হবে ম্যাডাম, তবে সেটা আমার ভালোবাসায়। দুজনই অন্ধ হয়ে গেলে সংসার কিভাবে চলবে শুনি? দরজা থেকে মিতুর টিটকারি মিশ্রিত কথার বাঁধ ছুটে এলো। লজ্জা পেয়ে চুপসে গেল দুজনে। মিতু হেসে উঠল। ঘরে ঢুকলো এক বয়া মাছার সমেত। কুসুমের দিকে বাড়িয়ে ধরে বলল, গতকাল দেখেছি কিভাবে লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছিলি সন্ধ্যার পর। এখন এই অবস্থা? তোর জন্য আচার বানাতে বানাতে আমার জান চাপে বোঝা যাচ্ছে। কুসুম অস্পষ্ট স্বরে বলল, দোকান থেকে আনিয়ে নিলেই চলবে, বানাতে হবে না ভাবি। আমার সন্তান দোকানের জিনিস খাবে কেন? ও খাবে আমার হাতে তৈরির জিনিস, একদমই খাঁটি এবং মজার। কিরে, তোর সন্তান কি আমার সন্তান না? কুসুম মুচকি হেসে বলল, আমি ওকে শুধু জন্মই দিব ভাবি, বাদ বাকি সমস্ত দায়িত্ব আপনার আর আম্মার উপর। আমার দ্বারা বাচ্চা মানুষ সম্ভব না। তুই নিজেই তো এখনও বাচ্চা, তুই আর কি বাচ্চা পালবি? নে ধর এটা, বেশি বেশি খাবি, যত ইচ্ছে করবে। শেষ হয়ে গেলে বলবি আমি বানিয়ে দিব। খবরদার, যদি বাহির থেকে আচার আনিয়ে খাস তো। কুসুম চওড়া গালে হাসলো। আচারের বয়াম নিয়ে পাশে রেখে দিল। নেহাল মাথা চুলকে বলে উঠল, ভাবি ভাবছিলাম কি আমরা যদি একটু ঘুরতে যাই তাহলে কোনো সমস্যা হবে? না, আমার কি সমস্যা হবে, তবে আম্মাকে আগে জানাও। ও গর্ভবতী তো। যদিও এটা শুরুর দিক, তাও আম্মা ভালো বুঝবেন। যদি ওনার আপত্তি না থাকে তাহলে 2-4 দিন বেরিয়ে আসো কোথা থেকে। এতে করে তোমাদের ভিতরকার সমস্যাগুলো আরও ভালোভাবে মিটে যাবে। যা জ্বর গেল। নেহাল দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা কি শুধু আমাদের উপর দিয়ে গেছে ভাবি? আপনাদের উপর দিয়েও তো সমান জ্বর গেছে, কিন্তু ভুক্তভোগী আমরা দুজন বেশি ছিলাম। নেহাল, একটা কথা বলবো তোমাকে? বলেন ভাবি। তুমি তো তোমার বড় ভাইয়াকে চিনো, কাউকে প্রপার গাইড করতে পারে না সে, কিন্তু তুমি ভালোভাবে বোঝাতে পারো সবাইকে। নয়নকে একটু সাপোর্ট দিও। সবচেয়ে বেশি ক্ষতি যদি কারো হয়ে থাকে তাহলে সেটা নয়নের। ও কেমন মুষড়ে পড়েছে দেখেছ? গতকাল সকাল দুপুর ভাত খায়নি। রাতে আম্মা গিয়ে বউকে কয়টা খাইয়েছে। আজকে সকাল সকাল সে যে বেরিয়েছে আর কোনো খবর নেই। কোথায় আছে, কি করছে, এ নিয়ে আমার চিন্তার অন্ত নেই। বেচারি মুখ ফুটে কাউকে কিছু বলতে পারছে না, কিন্তু ওনার কপালের ভাঁজ বলে দেয় উনি কতটা চিন্তিত। নয়নটা যেন দেবদাস বনে না যায়। একটু বুঝিয়ে বলিও তুমি ভাই, তোমরা বড় ভাই, তোমাদের সাপোর্টও সবচেয়ে বেশি প্রয়োজন। কুসুম বলল, আসলেই তো, আমরা ওনার কথা কি করে ভুলে গেলাম। আমরা আমাদের শোক কাটিয়ে উঠতে গিয়ে নয়ন ভাইয়ের শোকের ব্যাপারটা ভাবিই নি। না, এটা ঠিক হয়নি ভাবি।
আমিও নয়ন ভাইয়াকে যতদূর সম্ভব বুঝিয়ে বলবো, সবাই মিলে কাউন্সেলিং করলেও আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারবে। হ্যাঁ ভাবি, আমি আজকে ওর সাথে কথা বলবো খোলামেলাভাবেই, আপনি চিন্তা করবেন না। নেহাল বলল। ভারযুক্ত হলো মিতু। কুসুমকে ডেকে নিয়ে চলে গেলে নেহাল একা একা ভাবতে লাগলো নয়নের কথা। নয়নকে অতি দ্রুত আরেকটি বিয়ে দেওয়া উচিত। নতুন সংসারে মন দিলে পুরাতন ঘা ভুলে যাওয়া সহজ হবে, কিন্তু এত বড় ধোঁকা খাওয়ার পর নয়ন কি আরেকটা বিয়ে করতে রাজি হবে? নেহালের চিন্তা হলো, নয়ন একটা কলেজের সামনে দাঁড়িয়ে আছে। রোড সাইড চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে ফুঁকে যাচ্ছে, কিন্তু তার নেত্র জোড়া একযোগে তাকিয়ে আছে কলেজ গেট বরাবর। কে বের হচ্ছে আর কে ঢুকছে সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর চারদিকে জলমলে রোদ থাকলেও ততটা গরম লাগছে না নয়নের, বেশ ভালো লাগছে তার কাছে। দুদিন আগেও যে জ্বর তাকে লণ্ডভণ্ড করে দিয়েছিল প্রায়, সে আবেগের সিটে ফোটো তার ভিতরে নিয়ে এখন সে অন্ধকার আকাশে উজ্জ্বল এক তারার সন্ধান পেয়েছে। সে তারা শুধু নিজেই না, তাকে সহ আলোকিত করে তুলেছে। নিকোষ কালো আধারের মাঝে মিটিমিটি আলোয় পথ দেখিয়েছে। একজোড়া হাতের তার বড্ড প্রয়োজন, যে হাত তাকে টেনে নিয়ে আসবে আলোয় অন্ধকার থেকে। সেই হাতের সন্ধান সে পেয়ে গেলেও মালকিন রাজি হবে কিনা এ নিয়ে একটু না খুব বেশি চিন্তিত। মেয়েটা যেই কলেজেই পড়ে সেটা গতদিন ফলো করতে করতে জেনেছিল। আজ সরাসরি কলেজের সামনে এসে দাঁড়িয়েছে। লক্ষ্য একটাই, মেয়েটা বের হবে, নয়ন যাবে সোজা সাপটা নিজের পছন্দের কথা জানাবে। যদি রাজি হয় তাহলে পরিবার সমেত গিয়ে কবুল কবুল। একবার যে ভুল করেছে সে, দ্বিতীয়বার সে ভুল করবে না। প্রেম হবে বিয়ের পর, বিয়ের আগে নো প্রেম নো ছেঁকা। কিন্তু মেয়েটা যদি রাজি না হয়? নয়নের বুকটা বিষাদে ভরে গেল। এরপর অন্তরিক্ষ থেকে জমিনে চাইতে দেখতে পেল নীল স্কার্ফ মাথায় জড়ানো তার অগ্নিকন্যা বের হচ্ছে। মেয়েটাও বের হওয়া মাত্র আগুন চোখে নয়নের দিকে তাকিয়ে বিদায়। নয়ন তাকানো মাত্রে চারজোড়া চোখ এক হয়ে যায়। মুহূর্তে জমে গেল নয়ন। হাতে জ্বলছে সিগারেট, সেটা ফেলার কথাও মনে নেই। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলে নয়নের সম্মিত ফিরে। দ্রুত সিগারেট ফেলে পকেট থেকে 5 টাকার একটা নোট দোকানের উদ্দেশ্যে দিয়ে বেরিয়ে পিছু নিল মেয়েটার। চলল কত দূর। রাস্তাটা বেশ নির্জন, দুই পাশে উঁচু প্রাচীর। প্রাচীরের ওপাশে বাড়ির পর বাড়ি, বাড়ির সামনে বড় বড় গাছ, দুদিকে একই রকম ছায়াময় হয়ে আছে। এরকম জায়গাটাই মেয়েটার সাথে কথা বলার জন্য পারফেক্ট। নয়ন মনে মনে ভাবল, একবার ডাকবে মেয়েটিকে। এই যে শুনুন বলতেই মেয়েটি দাঁড়াবে নিশ্চয়ই, কিন্তু নয়নকে অবাক করে দিয়ে মেয়েটি নিচে থেকে দাঁড়িয়ে পড়ল। ঘুরে তাকালো নয়নের দিকে। সে আগুন চাহনি। নয়নের পা থেকে মাথা পর্যন্ত সব ভস্ম করে দিল যেন। জমে গেল নয়ন। ঠোঁট ছেড়ে বেরিয়ে এলো না একটি শব্দ। মেয়েটি গটগট করে হেঁটে চলে এলো সামনে। আগুন চোখেই তাকিয়ে রইল নয়নের দিকে। নয়ন বুঝতে পারছে এভাবে ফলো করার জন্যই হয়তো রেগে আছে মেয়েটা। সরি বলা উচিত তাকে। ফাঁকা ডোক গিলে সরি বলার জন্য মুখ নাড়তে যাবে, অমনি মেয়েটা প্রশ্ন করলো, কি আমাকে পছন্দ হয়েছে? ভালোবাসেন? শুধু ভালোবাসলেই তো হবে না, বিয়ে করতে হবে। করবেন বিয়ে? নয়নের চোখ জোড়া এত বড় হলো যেন এক্ষুনি কোটর থেকে বেরিয়ে আসবে। না চাইতেও মুখ বিকৃত করে ফেলল সে। মেয়েটি ঠোঁট পাকিয়ে হুঙ্কারের ন্যায় বলল, জবাব দিন। লেট জবাব পছন্দ করি না আমি। জি, আপনাকে বিয়ে করতে আমি প্রস্তুত। তোতলাতে তোতলাতে অবশেষে ঠোঁট ভেঙে কথাটা ফুটল নয়নের। চুলে আঙ্গুল চালিয়ে আহ্লাদি কণ্ঠে মেয়েটির আদেশ, তাহলে আপনার পরিবারকে নিয়ে আসতে বলুন। বাই দ্য ওয়ে, কে কে আছে বাসায়? আব্বা আম্মা বড় দুই ভাই, দুজনেরই বিয়ে হয়ে গেছে। আর বড় ভাইয়ের মেয়ে টুকু। টুকু? ভালো নাম, তাসপিয়া। ও আচ্ছা, ভাবিরা কেমন? আমার চুল ছিঁড়বে না তো? না না, ভাবিরা খুবই মিশুক আর খুবই ভালো। সে গেলেই দেখা যাবে। যাক, সমস্যা নেই। আমার চুল ছিঁড়তে আসলে আমি তো আর হাত গুটিয়ে বসে থাকবো না, তাই না? চলবে আমার, সমস্যা নেই। কিন্তু কিন্তু কি? সিগারেট খান? নয়ন লজ্জা পেয়ে মাথা দুলালো। সিগারেট ছাড়তে হবে। আই হেট স্মোকিং। পারবো পারবো, নো প্রবলেম। সঙ্গে সঙ্গে বলে উঠল নয়ন। এবার হাসি ফুটে উঠল মেয়েটির ঠোঁটে। ব্যাগ থেকে একটা কাগজ বের করে কি যেন গজগজ করে লিখল দ্রুত। তারপর নয়নের হাতের মুঠোয় গুজে দিয়ে বলল, এই শুক্রবার অপেক্ষা থাকবো আপনার। চলে যাওয়ার জন্য পা বাড়ালো মেয়েটি। মুঠোয় থাকা কাগজ মেলে দেখল নয়ন। মেয়েটি তার বাসার ঠিকানা লিখে দিয়েছে। নয়ন তাকালো, মেয়েটি চলে যাচ্ছে। নয়ন চেঁচিয়ে বলে উঠল, আপনার নামটা কি? ফিরে তাকালো মেয়েটি, নমনীয় ঠোঁটের পাক দিয়ে বলল, স্নেহা। আমার নাম স্নেহা। নয়ন বাড়ি ফিরল অসংহত চিত্তে। স্নেহার নাম ও বাড়ির ঠিকানা জানার যে খুশিটুকু তার মধ্যে হওয়ার কথা ছিল তার সিকিবাগও নেই। এর কারণ স্নেহাকে তার প্রথম বিয়ের কথা জানানোই হয়নি। অবশ্য জানাতে পারেনি, স্নেহা তো সময় দিলই না। যে চঞ্চল মেয়েটা নয়নকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছিল সেই সময়ে, তাই কি বলবে আর কি করবে বুঝে উঠতে পারেনি সে। এখন মনে হচ্ছে স্নেহার সঙ্গে আরেকটা বার আলাদাভাবে দেখা করার প্রয়োজনীয়তা আছে।
আগে তাকে জানাতে হবে নয়নের প্রথম বিয়ের কথা। এরপরে সিদ্ধান্ত স্নেহার। যদি তার কোনো সমস্যা না থাকে তাহলে নয়ন তাকে বিয়ে করতে প্রস্তুত। এর আগে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আইনত শিমুলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেওয়া। এসব অভিপ্রায় নিয়ে উতলা হয়ে উঠল মন। দুপুরের খাওয়ার কথাও যেন ভুলে গেছে। শুয়ে রইল উদম গায়ে জানালা দিকে পিঠ দিয়ে। মিষ্টি রোদ আসছে। কড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়েই জ্বর বাঁধিয়েছে সে। তাও মাত্র একদিনেই। না জানি বাকি দিনগুলোতে কি নাজেহাল করে সারবে স্নেহা। নয়ন একা একাই মিটমিট করে হাসল। নেহাল স্নান সেরেছে সবে। ভেজা শরীরে তোয়ালে হাতে প্রবেশ করলো ছোট ভাইয়ের ঘরের ভিতর। নয়ন নেহালকে দেখা মাত্র উঠে বসলো। ডাকলো একবার, ভাই। নেহাল মাথা মুছতে মুছতে এগিয়ে গিয়ে নয়নের ফাঁসটা দখল করে নিল। তোয়ালেটা একপাশে সরিয়ে রেখে কঠিন গলায় প্রশ্ন করলো, খাসনি কেন? ভুলে গিয়েছিলাম, খেয়ে নিব। আচ্ছা, খাওয়া শেষে আমি আসবো। কটা কথা আছে তোর সাথে আমার, বলে উঠে চলে যেতে নিচ্ছিল নেহাল। নয়ন চোখ ইশারায় থামতে বলল, তুমি কি কিছু বলতে চাও? বলো ভাই, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। নেহাল অগত্যা বসলো। কথাগুলো কিভাবে যে শুরু করবে সে কিছুই বুঝতে পারছে না। নয়ন তো ছোট বাচ্চা নয়, সে যথেষ্ট বড় এবং ম্যাচিওর। তাকে বোঝাতে আসা ব্যাপারটা কেমন যেন দেখায়। তবুও বড়ভাবের কথাই এসেছে, কিন্তু নিজেই গুলিয়ে বসে আছে বলবেটা কি। তবুও কিছু একটা তো বলতেই হয়। তাই নেহাল ইতস্তভাবেই বলল, দেখ নয়ন, তুই আমাদের সবার ছোট এবং আদরের। তুই আমার উপর রাগ করে আসছিস নিশ্চয়, কিন্তু বিশ্বাস কর, শিমুলের সাথে আমি কিছুই করিনি। বরং কোনো মোহে পড়ে ওর ডাকে সাড়া দিয়েছিলাম। এটাই বুঝতে পারছি না। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। তোর মনে আমি ক্ষত হিসাবে থাকতে চাই না। না ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আর শিমুল যেভাবে তোমাকে বশ করেছে, আমাকেও করেছে। আমি কি ভেবে ওকে হুট করে হ্যাঁ বলে দিলাম জানি না। এখন সব কিছু বাদ ভাই, যা হওয়া তা হয়ে গেছে। আমার তোমাকে অন্য কিছু বলার আছে। কি বল? নয়ন উসখুস করল। মাত্র 2 দিন কেটেছে মাঝে শিমুলে চলে যাওয়ার, আর এখনই আবার যদি দ্বিতীয় বিয়ের কথা বলে, কেমন দেখাবে ব্যাপারটা। আবার না বলেও কোনো উপায় নেই। শুক্রবার হতে আর মাত্র 1 দিন বাকি। আগামীকাল বৃহস্পতিবার, এর পরেই শুক্রবার। আর এই শুক্রবারে স্নেহা ওদের বাসায় প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তাহলে এখনই সব কিছু খুলে বলতে হবে পরিবারের সবাইকে। হালকা কেশে মনে সাহস সঞ্চার করলো নয়ন। তার ইতস্ত বিক্ষিপ্ত মনের ঘটনা নেহাল বুঝতে পারলো অনেকাংশে। তাই আশ্বস্ত করে নয়নকে বলল, তোর ভিতরে যা আছে খুলে বল, আমি কিছুই মনে করব না। নয়ন মাথা দুলালো। চাপা গলায় দৃঢ়কণ্ঠে স্নেহার ব্যাপারটা খুলে বলতেই নেহাল চমকে তাকিয়ে রইল। তার চোখ মুখ দেখে আদৌ তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু নয়নের এমন সিদ্ধান্তে সে ভীষণ খুশি হয়েছে। সে নিজেও চাচ্ছিল নয়ন আর একটি বিয়ে করে থিতু হয়ে যেন। কথাটি কীভাবে নয়নকে বোঝাতো তাই নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল এতক্ষণ। যাক, এবার সব দুশ্চিন্তার অবসান ঘটেছে। নেহাল সাহসে সম্মতি জানালো। বাড়ির সবার সাথে এই ব্যাপারে কথা বলবে তাও জানালো। তারপর চলে গেলে নয়ন পড়ল আরেক চিন্তায়। সে আগে থেকে জানতো তার পছন্দকে বাড়ির সবাই পছন্দ করবে। যখন শিমুলকে বিয়ে করার কথা বাড়িতে জানিয়েছিল, তখনও কেউ বাধা প্রদান করেনি। হাসি মুখে বিয়ের সমস্ত আয়োজন করেছে। নয়নের সুখটাই তাদের কাছে বড়। এবারও স্নেহার বেলায় কেউ কার্পণ্য করবে না জানে নয়ন। শুধু ভাবনা একটা জায়গাতেই, স্নেহা যদি নয়নের প্রথম বিয়ের কথা জানতে পারে তখন আদৌ কি সে নয়নকে বিয়ে করতে চাইবে? মন থেকে আপন করে নিতে পারবে তো নয়নকে? নয়ন আবারও শুয়ে পড়ল। মাথার নিচে হাত গুজে দিয়ে ভাবতে লাগলো, আগামীকাল তাকে আরও একবার স্নেহার কলেজের সামনে যেতে হবে। স্নেহাকে জানাতে হবে সব কিছু। এরপর স্নেহা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। যদি সে বিয়ে করতে মানা করে দেয়, তাহলে তাই হাসি মুখে মেনে নেওয়ার চেষ্টা করবে সে। মনস্থির করলো নয়ন। জয়নাল আজ একটু দ্রুতই বাড়ি ফিরে এলো। মার্কেটে তার নিজস্ব মুদি দোকান রয়েছে। একটাই সে বসে, অপরটা একজন বিশ্বস্ত কর্মী রাখা। যদিও প্রতিদিন ওফর দোকানে ডু মারে জয়নাল এবং সব কিছুর খোঁজ খবর রাখে। প্রতিদিন দোকান বন্ধ করে বাড়ি ফিরতে ফিরতে রাত 1টা কি 1:30 বেজে যায়। সেই তুলনায় আজ ব্যাপক জলদি চলে এসেছে। ঘড়িতে সবেমাত্র 8টা বাজে। এই জলদি আসার পেছনের কারণ হলো জয়নাল অসুস্থ। শারীরিকভাবে নয়, মানসিকভাবে। মানসিক অসুস্থতাকে আমরা সহজভাবে দেখলেও এটি মোটেও সোজা কোনো বিষয় নয়, বরং শারীরিক রোগের চাইতেও ভয়াবহ। শিমুলের কর্মকাণ্ড, পরিবারের আচরণ, এসব কিছু নিয়ে জয়নাল মোটামুটি চিন্তায় শেষ। এর সঙ্গে যুক্ত হয়েছে একটি নতুন চিন্তাধারা। গতকাল রাতে সে যখন বাড়ি ফিরছিল, তার বারবার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। জয়নাল যতবার পিছে তাকিয়েছে, কাউকেই দেখতে পায়নি, কিন্তু হাঁটতে শুরু করলে কারো উত্তপ্ত নিঃশ্বাস ঘাড়ের কাছটায় পেয়েছে।
মনের ভুল ভেবে দোয়াদুরুদ পড়তে পড়তে এক প্রকার দৌড়ে বাসায় ফিরেছে জয়নাল। প্রতিদিন বাড়ি এসে গোসল সেরে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেলেও গতকাল সে গোসলও সারেনি, আর না খেয়েছে কিছু। অভুক্ত অবস্থাতে শুয়ে পড়েছে বিছানায়। ঘুম গাঢ় হবে হবে এমন সময় সে শুনেছে ছাদে কেউ হাসছে। যে হাসছে সে খুবই রিল্যাক্স মোডে আছে। পায়ের শব্দতেই এমন ধারণা হচ্ছে জয়নালের কাছে। ব্যাপারগুলো অতি আশ্চর্যের এবং বিস্ময়কর জয়নালের কাছে। এরপর থেকে দুর্বলতা এবং অসুস্থতা, একটা আলস্য সারা তনু মনে। জয়নাল বিশ্বাস করে অতিপ্রাকৃত ব্যাপারগুলো। কোরআনে জিন জাতির ব্যাপারে উল্লেখ থাকতো না, কিন্তু তার সাথে হঠাৎ এসব কী শুরু হয়েছে? বিছানায় শুয়ে শুয়ে বিক্ষিপ্ত মেজাজে ভাবছিল এইসব কিছু। প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে জয়নাল খেয়াল করলো বাড়িতে কেউ নেই। এই সময় তার বাবা সাধারণত চায়ের দোকানে মুরব্বীদের সাথে খানিক আড্ডা দিয়ে কাটায়। মা নাটক দেখে। আজকে টিভিও বন্ধ। দরজা বাহির থেকে সাফা দেওয়া। কোথাও গেছে হয়তো বা। জয়নাল শিমুলের নাম ধরে কয়েকবার উচ্চস্বরে ডাকলো। শিমুলের জবাব নেই। সেও কি তবে নেই? মায়ের সঙ্গে বেরিয়েছে হবে হয়তো বা। জয়নাল মাথা ঘামালো না। বাথরুম সেরে ভারযুক্ত মগজ নিয়ে যখন নিজের রুমের দিকে পা বাড়ালো, তখনই সে খেয়াল করলো বিছানায় কেউ বসে রয়েছে। পিছন থেকে যতদূর বোঝা যায় ব্যক্তিটি মেয়ে। জয়নাল হতবাক হয়ে পড়ল। তার কামরায় শিমুল ব্যতীত অন্য কে হতে পারে? আর এভাবে খালি বাড়িতে ঢুকছে বা কোন সাহসে? জয়নাল একবার ভাবলো দরমুখ লাগাবে কিনা। পর মুহূর্তে কে না কে তা দেখার জন্য নরম সুরে ডেকে উঠল। মেন দরজা খোলার শব্দ পাওয়া যাচ্ছে। সঙ্গে ভেসে আসছে শিমুলের উচ্চ শব্দের হাসি। মায়ের কথা। তারা কি যেন বলা বলি করছে আর হাসছে। জয়নাল রুমে না ঢুকে একবার পিছন ফিরে তাদেরকে দেখে নিল। মা বললেন, এখানে দাঁড়িয়ে কি রে? জয়নাল জবাব দিল, না কিছু না। তারপর সামনে তাকাতেই তার শির দ্বারা বেয়ে এক ফোঁটা শীতল ঘাম গড়িয়ে পড়ল। বিছানায় কেউ নেই। ঘরও খালি। গলা শুকিয়ে কাঠ। এই মাত্রই তো দেখলো মেয়েটিকে। বসেছিল এখানটায়। গেল কই? জয়নালের মনে হলো তার মাথা ঘুরছে। সে কোনো ক্রমেই দাঁড়িয়ে থাকতে পারবে না। বকবক করে এক গাদা বমি করে দিয়ে মেজে বাসিয়ে ফেলল জয়নাল। কক্সবাজারে 2টো টিকিট কাটা হয়েছে অনলাইনে। মরিয়ম বেগম রাজি হয়েছেন নেহাল আর কুসুমকে এই মুহূর্তে দূরে কোথাও ঘুরতে যেতে দিতে। সেই নিয়ে উচ্ছ্বাসিত কুসুম। বিয়ের পরে প্রথম এত দূরে ঘুরতে যাবে তারা। মোট 4-5 দিন রাত থাকবে কক্সবাজারে। এই 4 দিন হবে তাদের জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, শ্রেষ্ঠ সময়। নেহাল বলল, ফোন বন্ধ করে রাখবো ভাবছি। এতে কেউ আর ডিস্টার্ব করতে পারবে না আমাদের। কুসুম ভ্রু কুঁচকে হাসল। সে আলমারি খুলে শাড়ি বাছাই করছে। কোনটা কোনটা নিবে, কোনটা পরে যাবে তাই ভাবছে। নেহালের একটা টি শার্ট আছে সাদা রঙের। কুসুম সেটা বের করে বলল, এটা নিয়ে যাবেন? কেন? ওটা নিতে চাইছিলাম না আমি। হুম, নিবেন। আপনাকে সাদায় ভীষণ সুন্দর লাগে। তাহলে তুমি কালো শাড়িটা নাও। আমি সাদা, তুমি কালো। মানাবে? কি বলো? না, আমি লাল টুকটুকে শাড়িটা নিচ্ছি। ওটাই পরবো। আপনি সাদা, আমি লাল। আমার রক্ত লালে আপনার সাদা শার্ট ডুবে যাবে পগার ভালোবাসায়। নেহাল স্মিত হেসে এগিয়ে এলো। আমাদের জীবনে সবকিছুই কত সুন্দরই যাচ্ছে, তাই না কুসুম? নয়নটার জন্য একজনেতে বিপদ। আমরা ঘুরতে যাচ্ছি। পরিবারের সবাই খুশি। একটা আমেজ, রব রব ভাব আরো হবে। নয়ন ভাইয়ের বিয়েটা এবার আরো ধুমধাম করে দিব কেমন? অনুষ্ঠানের আনন্দে সবাই পুরনো শোক ভুলে যাবে। সবসময় এমন খুশি থাকতে চাই কুসুম। ইনশাল্লাহ। কুসুম আশ্বাস দিল। নেহাল আশ্বাস হলো। অথচ ওরা জানে না কি দুর্ঘটনা নাই তাদের জন্য অপেক্ষা করছে আগামীর জন্য। নেহাল আর কুসুমকে বাসে তুলে দিতে নয়ন এসেছে সঙ্গে করে। দুজনকে সিটে বসিয়ে দিয়ে পাশের সিটে নয়নও বসলো। বাস ছাড়তে মিনিট 7 বাকি। নয়ন মুখ গোমড়া করে রেখেছে। আজ বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। নেহাল ইতিমধ্যে বাড়ির সবাইকে নয়নের স্নেহার কথা জানিয়ে দিয়েছে এবং নয়নের জ্ঞাতসারে সবাই খুশিও হয়েছে। হাবিব শিকদার জানিয়েছেন শুক্রবারে মেয়ের বাসায় যাবেন প্রস্তাব নিয়ে। কিন্তু নয়নের ভালো লাগছে না এই মুহূর্তে নেহাল আর কুসুমে চলে যাওয়াটা। তোর বিয়ের কথাবার্তার সময় নেহাল থাকবে না, কেমন করে হয়? নেহাল অবশ্য বুঝিয়ে বলেছে, এখনই তো বিয়েটা হয়ে যাচ্ছে না। এখন তো শুধু কথাবার্তা পাকা করা হবে। সে 4 দিন পরেই তো ফিরে আসবে। তারপর ধীরে সুস্থে একটা ডেট ফালানো যাবে বিয়ের। এবং নয়নের বিয়ের আগাগোড়া সবটাই নেহাল নিজ হাতে সামলাবে। বাসের হেলপার উঠে যাত্রী বাদে সকলকে নেমে যাওয়ার নির্দেশ দিলে নয়ন উঠে দাঁড়ালো। স্মিতু হেসে বলল, চলি। সাবধানে যাস। আর মুখটা পেঁচার মতো বানিয়ে রাখিস না। আমরা চিরজীবনের জন্য চলে যাচ্ছি না। নয়ন ঠোঁট বাঁকায়। বাবির দিকে বিদায় নিয়ে নেমে পড়ে। দাঁড়িয়ে থেকে জানালা ঘেঁষে। 2 মিনিটের মাথায় বাস চলতেও শুরু করে ধীর গতিতে। কুসুম হাত নাড়ায়। নয়ন প্রত্যুত্তরে নিজের হাত নাড়িয়ে বিদায় জানালো।
দেখতে দেখতে দৃষ্টিসীমার বাহিরে চলে গেল বাসটা। মৃদু শ্বাস ফেলে ফুটপাত ধরে হাঁটতে লাগলো নয়ন। গন্তব্য স্নেহার কলেজ। স্নেহাকে আজ প্রথম বিয়ের কথা জানাবে সে। এরপর যা ঘটুক দেখা যাবে। কিন্তু মিথ্যের আশ্রয়ে কোনো পবিত্র সম্পর্ক শুরু করতে মোটেও আগ্রহী নয় নয়ন। একটা বাচ্চা তার আম্মুকে কিছু কিনে দেওয়ার জন্য আবদার করছে বারংবার, কিন্তু মায়ের সেদিকে কোনো খেয়াল নেই। সে একমনে দামাদামি করেই চলছে দোকানের সাথে। দোকানিও বুঝেছে শাড়িটা মহিলার খুবই পছন্দ হয়েছে, তাই সেও কোনো দাম ছাড়তে চাচ্ছে না কিছুতেই। জয়নাল নিজে দোকানে বসে বসে দৃশ্যটা দেখলো। শাড়িটার কেনা দাম 700-র বেশি হবে না, অথচ দোকানে চাইছে 1700 টাকা। জয়নাল মৃদু শ্বাস ফেলে দৃষ্টি সরিয়ে নিয়ে ডুবে গেল গতকাল রাতের ঘটনাটাই। সে হতভম্ব তার সাথে হওয়া সমস্যাগুলোর জন্য। সে রাতে বমি করার পর শরীরটা অনেক হালকা লাগছিল জয়নালের। সবকিছু পরিষ্কার করে নিজে পরিষ্কার হয়ে বিছানায় গা এলিয়ে দেয় খুব দ্রুতই। ঘুমও চলে আসে সঙ্গে সঙ্গে। যখন ঘুম ভেঙেছিল তখন তার রাত 2টোর বেশি। ছাদে কারো পায়ের চলাচল, শব্দটা ভীষণ স্পষ্ট এবং প্রখর ছিল। কাঁথার ভিতর মুখ গুজে চুপচাপ শুয়েছিল জয়নাল। না উঠেছে না নড়েছে। এক অজানা ভয় তাকে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। তার সাথে যাই ঘটেছে সেটা ভালো ঘটেছে না কোনোভাবেই। দ্রুত কিছু একটা করা দরকার, কিন্তু কি করবে জয়নাল? কোনো হুজুরকে বলবে তার সমস্যা? জয়নাল হাত ঘড়ি দেখলো। সময় দুপুর 3টা। তার মার্কেট থেকে 1 ঘন্টার একের দূরত্বে একজন হুজুরের বসবাস। জয়নাল জ্ঞাত সে ব্যাপারে। শোনা গেছে ওই হুজুর খুবই ভালো চিকিৎসা দিতে জানে। জয়নাল ভাবলো এখান থেকে বেরিয়ে সোজা একটা হোটেলে যাবে, কিছু খাবে, এরপর সোজা হুজুরের কাছে। দোকান বন্ধ করে অপর দোকানের কর্মীর সঙ্গে টুকটাক কিছু আলাপ করে মাথায় রোদ নিয়ে বেরিয়ে পড়লো জয়নাল। এতক্ষণ ক্ষুধাভাব থাকলেও এখন পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে। হোটেলে খাওয়ার চিন্তাটা মাথা থেকে ঝেড়ে বাসে উঠে পড়লো জয়নাল। সিটে গায়ে এলিয়ে দিতে চোখ জোড়া মুদে এলো আপনা আপনি। চোখ বন্ধ চোখের পাতা বেশি উঠলো গতকালকে সে মেয়েটির অবয়ব। কলেজ ছুটি হয়েছে। একে একে মেয়েদের দল বের হচ্ছে ভবন থেকে। এটা নিশ্চয়ই গার্লস কলেজ, চিন্তা করলো নয়ন। সে দাঁড়িয়ে আছে পূর্বের দিনে আসা সে টং দোকানে। মাথা উঁচু করে অস্থির নেত্রে খুঁজে চলছে এদিক ওদিক, কিন্তু কোথাও তার স্নেহাকে খুঁজে পেল না। সবাই চলে যাওয়ার পর দারোয়ান গেট আটকে দিল। তারপরও নয়ন দাঁড়িয়ে রইল আধা ঘন্টার নেয়। স্নেহার টিকিটাও খুঁজে পেল না। তবে কি স্নেহা আজ কলেজেই আসেনি? নয়নের চিত্ত বেদনায় নেই। আনমনে সিগারেট ফুঁকতে ফুঁকতে ফুটপাত তুলল আবারও। আগামীকাল সরাসরি পরিবার সমেত স্নেহার বাসায় চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় তাহলে নেই। সেখানেই না হয় সবকিছু খুলে বলা যাবে। স্নেহাকে কিছুটা স্বস্তি মিলল। দুশ্চিন্তার আর অন্ত হলো না। স্নেহা যদি তাকে বিয়ে করতে রাজি না হয় শেষ পর্যন্ত, নয়নের ভাঙা মন যদি আরো একবার ভেঙে যায়, এত ব্যথা সইবে কি করে সে? দুপুরের দিকে একটা হোটেলের সামনে থেমেছিল বাস। সেখান থেকে সব যাত্রীরা খাওয়া দাওয়া এবং বিশ্রাম সেরে রওনা দিয়েছে কক্সবাজারের পথে। কুসুম ক্লান্ত। বাসে চড়ার অভ্যাস নেই। দুজনের সবসময় রিক্সাতেই ঘোরা হয়েছে কম বেশি। এবং এই প্রথম এত দূরের যাত্রা। তার উপর গর্ভবতী। এখনই যেন নাড়ি বুড়ি উল্টে আসছে। কতক্ষণে গিয়ে পৌঁছাবে কে জানে। কুসুম দুর্বল গলায় প্রশ্ন করলো, আর কতক্ষণ লাগবে যেতে? সে কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল নেহাল। তোমার কি খারাপ লাগছে? একটু। পানি খাবা? হুম। পেটে মোচড় দিচ্ছে। মোচড়টা কে দিচ্ছে? তোমার মতোই আরেকটা ছোট্ট কুসুম। কুসুমের খারাপ লাগা অনেকাংশে যেন লাঘব হয়ে গেল এই এক কথায়। পেটের উপর আলতো করে হাত ছুঁয়ে দেয়। ঠোঁটের কোণে এক সিলতে হাসি। নেহালের অধর জুড়েও হাসি। মেয়েটা অল্পতেই সুখ খুঁজে পায়। কুসুম কি যেন অনুভব করে বলল, হুম। আমার মনে হচ্ছে তোমার মতোই আরেকটি ছোট্ট নেহাল। ছেলে হবে বলছো? মন বলছে। কি নাম রাখবে তাহলে? নিনাদ। সঙ্গে সঙ্গে উত্তর দিল কুসুম। উত্তর দিয়ে নিজে তাজ্জব বনে গেল। উত্তরটা সে একটু ভেবেও দেয়নি। কি ভেবে যেন হুট করে নামটা মাথায় এলো। কুসুমের চমকিত মুখখানা নেহালের চোখ এড়ালো না। সে প্রশ্ন করলো, কি ব্যাপার? কি হলো? বিশ্বাস করো, আমি কিছু না ভেবে নামটা বলেছি। তুমি যখন জিজ্ঞেস করলে ছেলে হলে কি নাম রাখবো, আমার মনে এই নামটাই যেন চলে এলো হুট করে। মনে হলো এই নামটা শুধুমাত্র আমার অনাগত ছেলের জন্যই তৈরি হয়েছে। ছেলে হবে নাকি মেয়ে হবে তা অদৃশ্য কাঠি নাড়া মালিক ছাড়া আর কেউ বা বলতে পারে। তবে যদি ছেলে হয় তবে এর নামটাই থাকবে নিনাদ। আমাদের ছোট্ট নিনাদ। কি খুশি তো? উৎফুল্ল চিত্তে নেহালের এক বাহু জড়িয়ে ধরল কুসুম। নেহালের কাঁধের উপর মাথা রেখে আদুরে গলায় বলল, হ্যাঁ, খুব খুশি। আসরের আগে আগে পৌঁছে গেল জয়নাল। হুজুর নামাজের পর বসবেন, তাই অপেক্ষা করতে হলো জয়নালকে। পেটে পাক দিচ্ছে বারংবার, অথচ খাওয়ার প্রতি রুচি লাগছে না। আর রুচি না লাগলে জোর করে হলেও খাওয়া যায় না কিছুই। তাই পাশে বসে রইল জয়নাল।
হাফ বোতল পানি খেয়ে। আজান পড়লে সেও নামাজ পড়ে নিল। তারপর সেই রুমে প্রবেশ করলো যেখানে হুজুর বসেন। সবার সমস্যা শুনে এবং সেই অনুযায়ী সমাধান করারও চেষ্টা করেন। হুজুর বসে রয়েছেন। জয়নালকে ইশারায় কাছে এসে বসার আমন্ত্রণ জানালেন। জয়নাল আমন্ত্রণ গ্রহণ করল। হুজুরের মুখোমুখি বসে গত ২ দিনে ঘটা সমস্ত ঘটনা নির্দ্বিধায় বর্ণনা করে গেল একের পর এক। হুজুর শুনলেন চুপচাপ করে। জয়নাল থামল। অস্পষ্ট চোখে তাকালো। তার কেন যেন খুব ভয় লাগছে। সে বারবার চাইছে সবকিছু মনের ভুল হয় যেন। এর বেশি কিছু যেন না হয়। কিন্তু হুজুরের চিন্তিত চোখ মুখ তার শরীরে হেলদোল শুরু করে দিল। যখন হুজুর বললেন, বড়ই গাছের নিচে পোতা হয়েছে এমন এক পুতুল, যা তোমার ন্যায়, তোমার রূপ এবং তোমারই অবয়ব। তখনই জয়নাল চমকে গেল পুরোপুরি। একটা মায়াজাল সৃষ্টি হয়েছে তোমার ঘরে। শুধু তুমিই না, তোমার পরিবারেরও আরো অনেকেই এই মায়াজালে বন্দী। কিন্তু যেটা শুনে তুমি সবচাইতে বেশি চমকে উঠবে, তা হলো তোমার পরিবারেরই কেউ এই মায়াজালের সূচনা ঘটিয়েছে। তুমি সহ আরো অনেকেই নিজের আয়ত্তে আনার জন্য চালিয়ে যাচ্ছে একের পর এক অপচেষ্টা। যদি এই জাল ছিন্ন না করতে পারো, তবে জীবন ধ্বংস হয়ে যাবে। একটি দুটি নয়, অনেক কোটি। আর যদি এই জাল তোমার দ্বারা বিভক্ত হয়, তবে সে অবেদ্য জালের নকিবের মৃত্যু অবধারিত। মনে রাখবে, কালো জাদু ভীষণ ভয়ঙ্কর। এখানে আর যাই হোক না কেন, জীবনের ধ্বংস অনিবার্য হবে, সেটা যার প্রতি কালো জাদু করা হয়েছে তার, নহলে যে করেছে তার। শয়তান কখনো খালি হাতে ফিরে যেতে চায় না। হুজুর থামলেন। জয়নালের গলা শুকিয়ে কাঠ। সে পরপর বেশ কয়েকটা পাকা ডোক গিলল। হুজুর বিষয়টি খেয়াল করে বললেন, পানি খাবে? জয়নাল মাথা নাড়ালো। আঙ্গুলের ইশারায় রুমের একপাশে রাখা জগ ও স্টিলের পানি গ্লাসটি দেখিয়ে দিলেন তিনি। জয়নাল উঠে গিয়ে পানি টানল, তবে খেলো না। তার সারা শরীর শিউরে উঠছে বারে বারে। জীবন তাকে কিসের সাথে দেখা করাতে চলছে কে জানে। কিন্তু কে হতে পারে যে এরকমটা করলো? তাও পরিবারের কেউ? বাবা, মা, নাকি শিমুল? হুজুর ডাক দিলে জয়নালের ধ্যান ভাঙল। সে দ্রুত পানি খেয়ে আবারও মুখোমুখি এসে বসে। প্রশ্ন করলো অস্থির চিত্তে, আমার বাসায় আব্বা আম্মা আর একটা বোনই আছে। এদের ভিতরে কেউ এসব করছে হুজুর? আমার বিশ্বাস হতেই চায় না। বাবা মা কি করে নিজের সন্তানকে মারতে চাইবে? কি ক্ষতি করেছি আমি তাদের? আমি তো বলিনি তোমার বাবা মাই এসবের জন্য দায়ী। আরো একজন আছে, তাকে বলে যাচ্ছ কেন? জন্না স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। হুজুর বললেন, চোখ কান খোলা রেখো। জাদুর প্ররোচনা ঘটে গভীর রাতে। যখন ঘুমিয়ে থাকে এই পাড়ের সবাই, তখনই জাগ্রত হয় ওরা। গভীর রাতে খেয়াল রেখো কি কি ঘটে, কোথায় ঘটে। ভয় পাবে না একদমই। শয়তানকে ভয় পাওয়ার কিছুই নেই। ওরা হচ্ছে নর্দমার কীট। আর তুমি আশরাফুল মাখলুকাত। তুমি সর্বোত্তম বিশুদ্ধ। অথচ যে এই কাজটি করেছে, সেও কিন্তু মানুষ। মানুষে মানুষে ভেদাভেদ রয়েছে বাবা। হতাশ হইও না। নিজের পরিবারকে এই মায়াজাল থেকে রক্ষা করো। আমি তো আছি, সর্বাত্মক সাহায্য করব। নামাজ পড়ো। জয়নাল মাথা কাত করে বলল, জি। নিয়মিত কোরআন পড়বে। প্রতিদিন সকালে জোরে জোরে করে চেঁচিয়ে পড়বে। যে ঘরে সূর্য ঢোকার আগে কোরআনের আয়াত উচ্চারিত হয়, সেই ঘর পবিত্র এবং উত্তম। আর পবিত্র জায়গায় অপবিত্র কিছুই টিকে থাকতে পারে না। মনে থাকবে? জি হুজুর, মনে থাকবে। বাস চলছে নিজস্ব গতিতে। মসৃণ পথ। ভিড়ও তেমন নেই রাস্তার মধ্যে। জয়নাল জানালায় হেলান দিয়ে আনমনেই ভেবে চলছে হুজুরের কথাগুলো। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব পালনে যা করা প্রয়োজন তাই করবে সে। কিন্তু একটা জিনিসই ভাবতে কষ্ট হচ্ছে যে এসবের পিছনেই রয়েছে শিমল। সে জয়নালকে পছন্দ করে না। কেননা জয়নালের পরিশুদ্ধ মন ও আচরণভঙ্গি তার ভালো লাগে না। শিমুলের অশুদ্ধ অশুদ্ধ কাজকর্মে জয়নালের সম্মতি নেই। এই কারণেই জয়নালের মনে বিষাদের মেদুর ছায়া। শিমুল তার এক মায়ের পেটের আপন বোন। অথচ দুজনের ভিতরে পার্থক্য কত বিস্তর, কতটা আলাদা। কলিং বেল বাজলে শিমুলি দরজাটা খুলে দিল। জয়নাল তাকে দেখে স্মিত হাসল। ভিতরে ঢুকতে মুখোমুখি হলো শিমুলের উদ্বিগ্ন বলার প্রশ্নের। ভাইয়া, তোমার শরীর কেমন এখন? ঠোঁটে চিলিক হাসি দিল, ক্রূর হাসি। বিদ্রুপ খেলা করছে। যার জন্য এত কিছু, সেই কিনা তার স্বাস্থ্য বিষয়ক চিন্তায় চিন্তিত। ব্যাপারটা হাস্যকর বটে। জয়নাল প্রশ্নের কোনো জবাবই দিল না। গট গট পায়ে নিজের ঘরে চলে এলো। ঢোকার মুহূর্তে বিড়বিড়িয়ে পড়ল কিছু একটা। আকীর্ণ কনিনিকা ঘুরছে এদিক ওদিক। চক্ষুদ্বয় গোল হয়ে ভিতর থেকে বাতাস বেরিয়ে এলো।
নিজের বক্ষস্থলে ৩ বার পো দিয়ে বিছানায় গিয়ে বসলো জয়নাল। বসতে নজর এলো শিমুর তাল দিকে এগিয়ে আসছে। এগুলো দুটো জানালা, দুটোই বন্ধ করা। জয়নাল প্রতিদিন সকালে যাওয়ার সময় জানালা বন্ধ করে চলে যায়, এসে আবার খোলে। সে যেভাবে গড় রেখে যায় সেভাবেই পড়ে থাকে। কেউ গোছায়ও না, মাও না, শুধু নিচটুকু ঝাড় দেওয়া ওই পর্যন্তই। শিমুল এসে দ্রুত হস্তে জানালা দুটো খুলে দিল, ফ্যানও ছেড়ে দিল, লাইট জ্বালিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল জয়নালের দিকে। জয়নাল চেয়ে চেয়ে সবটা দেখলো, কিছুই বলল না। পানির গ্লাস সঙ্গে করে কখন আনলো খেয়াল করেনি সে। শিমুল বলল, ভাইয়া পানিটুকু খাও, বাহির থেকে এসেছো তো? এর আগেও তো আমি বাহির থেকেই আসতাম। হঠাৎ করে এত উদ্বিগ্নতা নিয়ে আমাকে কেন? কি ব্যাপার? পাল্টা প্রশ্নের ভানে জর্জরিত শিমুল অতন মিলিয়ে হাসল। হুম, তেমন কিছু না। মাঝে মাঝে আপনজনদের খেয়াল রাখতে হয়। এই পৃথিবীতে তো কেউ চিরস্থায়ী না। কে কখন চলে যায় কে জানে। ও, হুম, তাও ঠিক। আচ্ছা রেখে যা পানিটা, আমি খেয়ে নিব। খেয়েও কিন্তু, আমি চাই। জয়নাল গাড় কাত করে শিমুল চাপলো, পায়ে পায়ে বেরিয়ে যায়। জয়নাল উঠে গিয়ে পানির গ্লাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মাথায় কিছু নতুন চিন্তা ভাবনা খেলা করছে। গ্লাসের পানিটুকুন বাথরুমে ফেলে দিয়ে গ্লাসটা ধুয়ে নেয় জয়নাল, রেখে দেয় টেবিলের উপর। আফসোস হয় তখন, পানিটা না পেলে হুজুরের কাছে নিয়ে গেলে আরো ভালো হতো। আসলে এসবের পিছনে শিমুল কিনা তা জানা যেত বিশেষভাবে। বিছানায় শুয়ে এক হাতে মাথা ধরে রেখেছে কুসুম। ভীষণ ক্লান্ত সে। নেহাল বারে বারে বলছে আসা ঠিক হয়নি। কুসুম ও অনাগত সন্তানের কোনো ক্ষতি হলেই দায়ভার আজীবন তাকেই থেকে যাবে। কুসুম বলল, আরে এত চিন্তা করছো কেন? আমি ঘুমালে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি খাবার খাবার অর্ডার দিব। কি খাবে তুমি? আমি কিছুই খাবো না, প্লিজ। একটুও খিদে নেই। জোর করবে না একদমই। নেহাল কিছু বলতে গিয়েও আর বলল না। অনেকবার বমি করেছে আসার পথে কুসুম। চোখ মুখ প্যাকাশে। এখন একটু ঘুমালেও ভালো হবে। সকালে উঠে না হয় ঝরঝরে মন নিয়ে খাবে। কুসুমকে বিছানায় ভালোভাবে শুইয়ে দিয়ে নেহাল দরজার বাহির থেকে লক করে নিচে নেমে এলো। ভাত খেতে তারও ইচ্ছে করছে না। হালকা কিছু খাবে। কুসুম গাঢ় ঘুমের ভিতরেই শুনল দরজা খোলার শব্দ পাওয়া যাচ্ছে। নেহাল হয়তোবা এসেছে। কুসুমের প্রাণে তৃষ্ণা পেয়েছে। নেহালের কাছে চাইবে ভেবে চোখ জোড়া পিটপিট করে চাইতে চমকে উঠল। আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে রইল দরজার সামনে কালো আলখেল্লা পরিহিত একটা মেয়ের দিকে। এই মেয়েটিকে বিছানায় কুসুম নেই। নেহাল দরজা আটকে সঙ্গে করে আনা চিপসের প্যাকেটগুলো ডিভানের উপর রাখলো। উঁচু গলায় বার কয়েক ডাকতে বাথরুমে দিকে ঘুরল। সেদিকে ফিরে তাকাতে অনুভব করলো একটা ভারী কিছু বিদ্যুৎ বেগে তার বুকের উপর চেপে বসেছে। নিজেকে ধাতস্থ করে তীর তীর করে কাঁপতে থাকা কুসুমকে জোরে আঁকড়ে ধরল সে। কুসুম ফুফাচ্ছে। তার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলপ্রপাতের ন্যায় অশ্রুফোঁটা। নেহাল বুঝতে পারছে না আচমকা কি হলো এই মেয়েটির। কুসুমকে বিছানায় বসিয়ে নেহাল উঠে দাঁড়াতে চাইলে অনুরোধের কণ্ঠে কুসুম বলল, প্লিজ যেও না, আমার সাথে থাকো। আমি তো যাচ্ছি না কোথাও। তুমি কাঁদছো কেন কুসুম? কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখেছ? কুসুম দুই দিকে মাথা নাড়ালো। ঘরে আলো জ্বলছে। সে আলোয় পরিষ্কার পুরো ঘরে চোখ বোলালো। কোথাও তো কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস নিলেও পুরোপুরি স্বস্তি পেল না কুসুম। ওটা কি ছিল? ভাবতে শির দ্বারা কাঁপছে। অস্থির চোখে উদ্বিগ্ন নেহালের পানে চাইল সে। সময় নিয়ে বলতে শুরু করলো নিজের ভয় পাওয়ার কথাটি। আমি ভেবেছিলাম তুমি এসেছ, কিন্তু চোখ খুলে দেখি একটা মেয়ে আমাদের ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছে। আমি অবাক হয়ে উঠে বসি। যখন ডাক দেই তখন আমার দিকে ফিরে তাকালো। আর আমি দেখলাম কুসুম কুসুম পুনরায় পুফিয়ে উঠল। নেহাল তাকে বুকের ভিতরে টেনে নেয়, মাথায় আলতোভাবে হাত বুলিয়ে কপালে চুমু আঁকে। আশ্বস্ত করে বলে, বলো আমাকে, এখন তো আমি আছি, ভয় নেই। ওটা খুবই জঘন্য চেহারার কিছু ছিল নেহাল, খুবই ভয়ঙ্কর দেখতে। আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দিশেহারা হয়ে পড়ি। তৎক্ষণাৎ বাথরুমটা চোখে পড়া দৌড়ে ঢুকে যাই। এরপর আমি জানি না ওটা কোথায়। তোমার গলার স্বর শুনতে পেয়ে বেরিয়ে আসি। কুসুম কাঁদছে। নেহালের ভ্রুচোড়া কুঁচকে রয়েছে। কুসুমের কথার অর্থ বোঝার চেষ্টা করছে সে। কুসুম নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে। নেহাল বলল, তুমি দুঃস্বপ্ন দেখছ। নতুন জায়গায় আসলে এরকমটা হয়, এটা স্বাভাবিক। তুমি ভয় পেও না আর। স্বপ্নটা কেটে গেছে। আসো, শুয়ে পড়ো। আমার তবুও ভয় লাগছে নেহাল। আর ওটা মোটেও স্বপ্নের মতো লাগছিল না। স্বপ্ন কখনো এতটা জীবন্ত হয়? মাঝে মাঝে হয়। এখন আমি আছি তো, আর আমি কোথাও যাব না। দরকার হলে সারা রাত লাইট জ্বালানো থাকুক, সমস্যা নেই। তুমি লাইটের আলোয় ঘুমাতে পারো না।
লাইট জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। লাইট নেভাও, আমি ঘুমাতে পারবো। সত্যি তো? হুম, সত্যি। নেহাল স্মিত হেসে ঘরের বাতি নিভিয়ে দিয়ে বিছানায় এসে বসল। কুসুম শুয়ে পড়েছে। শরীর থেকে শার্টটা খুলে নেহালও শুয়ে পড়ল। ঘরে এসি চলছে বিদায় হালকা শীত অনুভব হচ্ছে। পায়ের কাছ থেকে পাতলা কমফোর্টারটা নিয়ে গায়ে চড়ালো নেহাল। জড়িয়ে দিল কুসুমকে। এক হাতে কুসুমকে নিজের বাহু ডোরে আঁকড়ে ধরে ধীরে ধীরে তলিয়ে গেল ঘুমের রাজ্যে। ঘুমাতে পারল না কুসুম। ওটা স্বপ্ন ছিল না, এ তার মনের কথা। যদি স্বপ্ন না হয়ে থাকে তবে কি ছিল ওটা? বয়ের চোখগুলো খিচে রেখেছে সে। খরগোশের বাচ্চা না জবুথুবু হয়ে নেহালের বুকের ভিতর ঢুকে চোখ জোড়া বুজে রইল বেশ অনেকক্ষণ। ছাদে কারো হাঁটা চলার আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। জয়নাল উঠে বসলো আজকে। অন্যদের নিজেকে গুটিয়ে নিল, আজকে সবটা তদন্ত করতেই হবে তাকে। ভয় পাওয়া মানে অর্ধেক হেরে যাওয়া। নিজের এবং পরিবারের সকলের জীবন রক্ষার্থে তাকে ভয় পেলে চলবে না। ঘরের লাইট জ্বালালো না জয়নাল। হাতে ফোন নিয়ে পা টিপে টিপে বেরিয়ে এলো রুমের বাহিরে। দরজার নিচ দিয়ে হালকা হলুদ বা আলো জ্বলছে। এর মানে শিমুল জেগে রয়েছে। কিন্তু কি করছে সে? জয়নাল পা টিপে টিপে শিমুলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তার প্রাণ কাঁপছে। মনে হচ্ছে অন্ধকারের ভিতর দিয়ে এই বুঝে কোনো দানব প্রাণী অথবা অন্য জগতের কেউ এলো, তার গাঁটটা মটকে দিয়ে চলে গেল। আল্লাহর নাম নিয়ে বুকে ফু দেয় জয়নাল। উবু হয়ে দরজার নিচ দিয়ে ঘরের ভিতর কি চলছে তা দেখার চেষ্টা করে। কতগুলো মোমবাতি জ্বলছে। শিমুল বসে রয়েছে, যদিও তার মাথা দেখা যাচ্ছে না ততটা। তার সামনে কিছু আঁকা বাঁকা রেখা টানা। সে বসে রয়েছে একদানে। জয়নাল নিজের ফোন বের করে রেকর্ডিং চালু করলো। ক্যামেরার ফোকাসটা দরজার নিচ দিয়ে সেট করে একপাশে সরিয়ে রেখে উঠে দাঁড়ালো সে। কান পেতে রইল। ভিতরে পিনপতন নীরবতাও শোনার চেষ্টা করলো। একসময় শুনতে পেল শিমুলের চাপা স্বরের কথাগুলো। দরকার পড়লে ওকেও দিয়ে দিব আমি। আর কত প্রাণ চাই তোমার? আমার গর্বের তাজা প্রাণের স্বাদ তুমি ভালোভাবে উপভোগ করতে পারবে। তবু আমার কাজটা দ্রুততার সঙ্গে করে দাও। চোখের সামনে অপ্রিয় মানুষগুলোর ঘুরোঘুরি যে সহ্য হচ্ছে না। তোমার দেওয়া পানি খাইয়ে বাবা মাকে যেভাবে হাত করে রেখেছি, সেভাবেই কেন ওই জর্নালকে হাত করাতে পারছি না জানি না। ও কি আমার দেওয়া পানি খায় না? ও যদি আমার আয়ত্ত নাই আসে তবে বেঁচে থাকার কি বা প্রয়োজন? শেষ করে দাও। কেই বা ধরতে যাচ্ছে তোমাকে? রাতারাতারা ভয় দেখিয়ে মেরে ফেলো, যেন হার্ট অ্যাটাক করেছে এমন। আর কুসুম, ওর কি খবর? তুমি আজ গিয়েছিলে ওর কাছে? শিমুল থামে। খসখসে একটি আওয়াজ শোনা যায় এরপর। সেই কথার মর্মার্থ জয়নাল ধরতে পারল না। একটু পর শোনা গেল শিমুলের গা শিউরে দেওয়া হাসির শব্দ। ভয় পেয়েছে তাহলে? ওদের হানিমুন আমি বয়মুনে পরিণত করব দেখো। শোনো, আর 2 মাস গেলেই তুমি আমার গর্ভপাত করিয়ে নিও। খেয়ে নিও ওকে, আমার কোনো আপত্তি নেই। কুসুমের সন্তানকে খেয়ে নাও। আর ওর এত রক্তপাত ঘটাবা, রক্ত স্বল্পতার কারণে যেন ও মারা যায়, বুঝলে? তারপর নেহালকে আমার বশবর্তী করে দিবা। এটুকুই কাজ তোমার। বিনিময়ে 3টে প্রাণ পাবে তুমি। 2টো ছোট্ট প্রাণ, ওই বুড়োটাকে। চলবে তো? এখনই ঘরে ঢুকে শিমুলের চুল ধরে আছাড় মারতে পারলে যেন কলিজায় ঠান্ডা পানি পড়তো। কিন্তু এটা করা যাবে না। যে খেলা শিমুল নেমেছে তা ভয়ঙ্কর। যে শয়তানের মাধ্যমে কাজগুলো করাচ্ছে, তার মাধ্যমে জয়নালেরও ক্ষতি করাতে পারবে। তার চাইতে অন্য অবলম্বন উপায় করাই ভালো। যেভাবে নিঃশব্দে এসেছিল সেভাবে নিঃশব্দে চলে এলো নিজের রুমে। ফোনে করা ভিডিও রেকর্ডিংটা চালু করলো সাউন্ড কমিয়ে। না, দেখা যাচ্ছে না কাউকে। শিমুলের মাথা না দেখা গেলেও বসে রয়েছে যে তা বোঝা যাচ্ছে। তবে মজার ঘটনা হলো এই যে শিমুলের উচ্চারিত প্রতিটি কথাই স্পষ্ট শোনাচ্ছে। কিন্তু এই রেকর্ডিং দিয়ে কি করবে জয়নাল? ভেবে পাচ্ছে না। হুজুরের সঙ্গে দেখা করতে যাবে? তাতে যদি দেরি হয়ে যায়? শিমুল যে শুধু তারই না, কুসুম নামের পবিত্র মেয়েটিরও ক্ষতি করতে চাইছে ওর বাচ্চাকে শেষ করে ফেলতে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো শিমুল গর্ভবতী। এটা নয়ন জানে না। জানার পরও শিমুলকে ছেড়ে দিল। নিজের বাচ্চার কথা ভাবলো না। জয়নাল মাথা দুলালো। হয়তো নয়ন জানেই না শিমুলের গর্ভবতী হওয়ার ঘটনা। তাকে জানাতে হবে। নয়নের সাহায্য প্রয়োজন। জয়নাল একা কিছুই করতে পারবে না, যতই রেকর্ডিং থাকুক। সাহস দেখানোর হলেও পাশে কাউকে দরকার। পরদিন দোকান খুললো না জয়নাল। বাকি রাতটুকু অতিমাত্রায় ছটফটানি আর উস্কোসানিতে সহ্য কোনো মতে কাটিয়েই ভোরের পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। নয়ন তখনও ঘুমিয়ে। জয়নালকে আচমকা সকাল সকাল দেখে তাজ্জব হয়ে যায় পরিবারের সবাই। সবার সঙ্গে কথা আছে। নয়নকে একবার ডাকুন বলে সোফায় গা এলিয়ে দেয় জয়নাল। তার বিমর্ষ চেহারায় বলে দিচ্ছে কিছু একটা হয়েছে। চোখ ডলতে ডলতে সোফা করে এসে দাঁড়ায় নয়ন। জয়নালের লাল চোখ দেখে তার ঘুম উড়ে যায়। কি হয়েছে জানতে চাইলে শিমুলের সব কথাই খুলে বলে সে ধীরে সুস্থে। সবার মুখেই হা। শিমুল গর্ভবতী, অথচ নয়ন কাউকে এটা জানায়নি। নয়নের কি নিজের বাচ্চার প্রতি কোনো চিন্তা নেই? আবার আরেকটি বিয়ে করতে চলেছে সে। নয়ন ব্যাপারটা গোপন রাখতে চেয়েছিল,
কেন যেন শিমুলকে আর নিচে নামাতে ইচ্ছে করেনি তার, কিন্তু এখন পরিস্থিতি এমন। সত্য না বললে দোষ না করেও সে দোষী সাব্যস্ত হবে। তাই একটা লম্বা দম ফেলে শিমুলের পেটে কার সন্তান তা খুলে বলতেই জয়নাল হতভম্ব চোখে চেয়ে রইল। মিতুর গা রিরি করছে, পেট গোলাচ্ছে। একটা মেয়ে হয়েও কতটা নিচে নেমেছে শিমুল, ছি, বাবাই যায় না। জয়নাল ক্ষমা চাইল, তার মুখে মৃদুর রঙের ছায়া। বলল সে, আমার আরো কিছু বলার আছে নয়ন। বলুন। ফোনে করা রেকর্ডিংটা চালু করে চুপচাপ বসে রইল জয়নাল। শিমুলের বলা প্রতিটি কথা সবার কানে যাচ্ছে। সেই সাথে অজানা আশঙ্কায় কেঁপে উঠছে সকলেই। মৃদুর চোখ পেটে পানি বেরিয়ে এলো। কুসুমের এত বড় ক্ষতি করতে চলেছে সে, যদি না জানতে পারতো সময় থাকতে, তবে যে কি হতো। হাবিব শিকদার জোরালো কণ্ঠে বললেন, এই মেয়ে খুনি, ওকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। জয়নাল, আমরা তোমার বাসায় যাব, এই রেকর্ডিং আমাদের চাই, আমাকে দাও। ও মেয়েকে এখনই না আটকালে বড় সমস্যা হয়ে যাবে। আমি আপনাদের সাথে আছি আঙ্কেল, যা ইচ্ছে করুন, ওকে আটকান। আমার একদমই শক্তি নেই ওর সাথে যুদ্ধ করার আঙ্কেল। নিজের মায়ের পেটের বোন আমার, ভাবতেই লজ্জা লাগছে। আমি এসব থেকে মুক্তি চাই আঙ্কেল, মানসিকভাবে এই সমস্ত কিছু সহ্য করার বাহিরে। জয়নাল মাথা দুহাতে চেপে ধরল। এর কিছুক্ষণ পরে নয়ন, হাবিব শিকদার ও জয়নাল মিলে ফুলের সহ বাড়িতে প্রবেশ করে। শিমুল আরামে ঘুমোচ্ছিল, সে টেরও পায়নি তারে তল দিয়ে কি কি ঘটে যাচ্ছে। একটা মহিলা কনস্টেবল হাত ধরে ঝাঁকি দিলে পিটপিট করে চোখ খুলে শিমুল। সঙ্গে সঙ্গে গাল গরম হয়ে ওঠে তার। আরেকজন মহিলা কনস্টেবল এসে শিমুলকে তাগাদা দেয় দ্রুত বিছানা ছাড়ার জন্য। কি হচ্ছে বোঝার সময়ে পায় না শিমুল, তার আগে তাকে টেনে হিঁচড়ে বাহিরে বের করে আনা হয়। ততক্ষণে মা বাবা সহ পুরো এলাকায় রটে গেছে এই ঘটনা। শিমুল অগ্নি চোখে জয়নালের দিকে তাকায়। জয়নাল চোখ সরিয়ে নিল, বেরিয়ে গেল ঘর থেকে। সত্যি বলতে এই ব্যথা সে নিতে পারছে না। নিজের আপন লোক শত্রু হয় যার, সে বোঝে মন ভাঙে কেমন করে। মা বাবাকে শত ডেকেও লাভ হয় না এবার আর। তাদেরকে কিভাবে হাত করে রেখেছিল শিমুল। শিমুল জোরাজুরি করে ছাড়ানোর জন্য যতবার গাল গরম হয় ততবার। এক পর্যায়ে সে হাল ছেড়ে দিয়ে নিঃস্ব পুলিশদের সাথে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। উপস্থিত সকলেই তার নাম দিয়ে ফেলেছে ইতিমধ্যেই ডাইনি। শিমুল সহসা কোনো প্রতিবাদ করতে পারে না। ভয় তার আরো এক জায়গায়। তার কাজ যে অসমাপ্ত রয়ে গেল। কিন্তু কালো জাদু কখনোই অসমাপ্ত থাকে না। হয় এসপার না হয় ওসপার। শয়তান কখনো খালি হাতে ফেরত যায় না বললাম না। শিমুল পারবে না তার যোগ সাধনা করতে, কিন্তু নিজেকে বিলিয়ে দিতে হবে আবার শয়তানদের কাছে। নিজেকে তৈরি করা ফাঁদে নিজেই পড়লো। হাত পা ভাঙলো তো ভাঙলো, নিজের জীবনটাও দিতে হবে এবার। এই প্রথম আফসোস হচ্ছে তার, কেন এত কিছু করতে গেল। নয়নের সঙ্গে ভালো থাকার চেষ্টা করলেই তো হতো, ভালোও থাকতো। কিন্তু না, অতি লোভে যার মাথা নষ্ট হয়ে গিয়েছিল, আজ তার মাথা ঠিক জায়গায় এলেও উপায় নেই আর। সময় নেই, সময় গেলে সাধন যে হয় না। নয়ন এসেছে স্নেহাকে দেখতে, সঙ্গে তার পরিবার। আজ সোমবার, নেহাল কুসুমও ফিরে এসেছে শিমুলের কাণ্ড শুনে। বাবু হয়ে গেলে বাচ্চাকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবে পরে বা কখনো। স্নেহাকে দেখার পর নয়না তাকে আলাদাভাবে কথা বলার জন্য ঘরে পাঠানো হয়। স্নেহা আগে আগে ঘরে ঢুকে গাল ফুলিয়ে বসে থাকে। তার অগ্নির চোখে নিজের মরণ খুঁজে পায় নয়ন। প্রশ্ন করে, এত রাগ কেন? শুক্রবার আসার কথা ছিল আপনাদের। একটা ঝামেলায় আটকে গিয়েছিলাম, তাকে তালাক দিয়েই এসেছি। মানে? অবাক হয় স্নেহা। নয়ন নার্ভাস, কি বলবে কিছুই খুঁজে পায় না। স্নেহা এগিয়ে বসে, নয়নের চোখে চোখ রেখে শুধু বলে, বলুন আমাকে, কিসের ভয়? এতটুকু কথাতে ভরসা খুঁজে পায় নয়ন। গড়গড় করে বলে দেয় পূর্বের বিবাহের কথা, শিমুলের কথা, শিমুলের শাস্তির কথা, শিমুলের সঙ্গে শারীরিকভাবে সম্পর্কের কথাও। বাদ দেয় না একটা ঘটনাও। সবটা ঠান্ডা হয়ে শুনে স্নেহা। এরপর হাসে। নয়ন পুনরায় প্রশ্ন করে, হাসছে কেন? এমনি, আমার সমস্যা নেই। তারপরও আমাকে বিয়ে করুন। বুড়ো লোকমানের চাইতে আপনি অনেক ভালো। লোকমান? সামনের বাসার সামনে দোকানে। ইতিমধ্যেই জেনেছেন আমার সৎমা, উনি চান না আমার ভালো জায়গায় বিয়ে হোক। তাই তো বাবাকে বুজুং বাজুং বুঝিয়ে ওই 36 বছরের বয়সে লোকমানের সঙ্গে বিয়ের কথাবার্তা বলে লিখেছিল। আপনার চোখে নিজের জন্য ভালোবাসা ও আকর্ষণ দেখেছিলাম বলে বিয়ের প্রস্তাব আনতে বলেছিলাম। আমি এই সংসার থেকে মুক্তি চাই, বাঁচতে চাই একটু, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। হ্যাঁ, ভালোবাসি না আপনাকে আমি, কাউকে এক দেখাতেই ভালোবাসা যায় না। তবে আমি আপনাকে ভেবেছি, অনুভব করেছি। আপনার সঙ্গে ঘটা ছোট্ট মুহূর্তগুলোর কথাই বারবার ভেসেছে চোখের পাতায়। আমাকে সুযোগ দিন একটা, জান প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করব, ওয়াদা করছি। শুধু আমাকে এখান থেকে নিয়ে চলুন, উদ্ধার করুন প্লিজ। বলতে বলতে কেঁদে ওঠে স্নেহা, নয়নের হাত জোড়া আঁকড়ে ধরে। খানিকক্ষণ পর স্নেহাকে ভিতরে রেখে বেরিয়ে আসে নয়ন। জানতে চায় তার মতামত, কবে বিয়েটা হলে ভালো হয়। এই সেই, নয়ন জানালো সে আজকেই কাবিন করে রাখতে চায়।
আগামী শুক্রবার অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে যাবে স্নেহাকে। এতে কারো কোনো আপত্তি আছে কিনা? নয়নের পরিবারের কারোরই আপত্তি নেই, কিন্তু স্নেহার মা বাবা মশরামশরি লাগালে তাদের বোঝায় হাবিব শিকদার। স্নেহার বাবা রাজি হলেও মা রাজি হতে চায় না। সে আসলে চায় না এত ভালো জায়গায় বিয়ে হোক। তাকে উপেক্ষা করে স্নেহার বাবা আজকেই কাবিনের তারিখ নির্ধারণ করেন। ঘরের ভিতরে বসে থাকা স্নেহা মুচকি হাসে। অবশেষে তার ললাটেও সুখ পাখি এসে বসতে চলেছে। তো ভিউয়ার্স, এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।